আচ্ছা, তোমরা মোবাইল ফোন ব্যবহার করো, কম্পিউটার ব্যবহার করো, অনেক গাণিতিক কাজ ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করো। আসলে এর পিছনে কোন জিনিসটা কাজ করে জানো কিনা? এই সবগুলার পিছনেই ম্যাজিকের মতো যেই জিনিসটা কাজ করে সেটাই হচ্ছে প্রোগ্রামিং। আমরা এই প্রোগ্রামিং এর আজকে যাবতীয় বিষয়াদি জানবো। তো আমরা যে কোনো প্রবলেম সলভ করার জন্য এটা আমাদের হেলথ ইস্যু হতে পারে, বিনোদন রিলেটেড হতে পারে, এডুকেশনাল হতে পারে। টেকনোলজির সাথে যখনই আমরা কোনো একটা কাজ করতে যাব সে জায়গাতেই আমাদের প্রোগ্রামের প্রয়োজন হয়। আমরা এই প্রোগ্রাম করতে গেলে আগে কিছু প্ল্যান পরিকল্পনা নিতে হয়। আমরা সেই বিষয়গুলো আজকে জানবো। ওকে, আমি হচ্ছে আতাউর স্যার, তোমরা আছো আইসিটি হাবে। যারা আমার চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে ফেলো, ক্লাসটা একটু শেয়ার করে দিও যাতে অন্যরাও শিখতে পারে। তো চলো শুরু করি। প্রথমেই প্রোগ্রাম। তো আমরা যে কোনো সমস্যা যদি সমাধান করতে চাই, যে কোনো ইনস্ট্রাকশন যদি আমরা মেশিনকে দিতে চাই, তখন আমরা এই প্রোগ্রাম করে থাকি। তাহলে প্রোগ্রাম কি জিনিস? যে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত যতগুলো কমান্ড বা নির্দেশনা আমরা দিয়ে থাকি সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আচ্ছা, তারপর আছে আমাদের প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষাটা কি জিনিস? প্রোগ্রাম রচনা করার জন্য যে সকল শব্দ বর্ণ চিহ্ন ব্যবহার করা হয় এইগুলাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। আমাদের ভাষার যেরকম বিভিন্ন শব্দ বর্ণ রয়েছে, প্রোগ্রামেরও তেমনিভাবে বিভিন্ন শব্দ বর্ণ চিহ্ন রয়েছে। এই শব্দ বর্ণ চিহ্ন ব্যবহার করে আমরা যেই ভাষা ব্যবহার করি তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তো আমাদের প্রোগ্রামিং ভাষার 5টা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি। প্রথম প্রজন্ম বা ফার্স্ট জেনারেশন ভাষা যেটা ছিল সেটা হচ্ছে 1945 সালে শুরু হয়, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা। তোমরা অলরেডি জানো যে কম্পিউটার বা মেশিনের নিজস্ব একটি ভাষা আছে। সেই ভাষাটা কি? বাইনারি ভাষা, অর্থাৎ 0 এবং 1 এর মাধ্যমে যেই ভাষা, সেই ভাষাটাকে বলা হয় মেশিন ভাষা বা বাইনারি ভাষা। তো আমাদের প্রথম প্রজন্মের ভাষাটা ছিল বাইনারি ভাষা, যেটা 0 আর 1 দ্বারা তৈরি। তো এই ভাষায় প্রোগ্রাম করা বা অন্যান্য কাজ পরিচালনা করা অনেক কঠিন এবং কষ্টসাধ্য, যেহেতু আমরা এই 0 আর 1 এর ভাষা বুঝি না। এই জন্য দ্বিতীয় প্রজন্মের ভাষাটা পরে তৈরি হয়। এই ভাষাটাকে সাংকেতিক ভাষাও বলা হয়। সাংকেতিক ভাষাটা কি? যেখানে আসলে অনেকগুলা সংকেত ব্যবহার করে আমার প্রোগ্রামটা যেখানে হচ্ছে অনেকগুলা সংকেত ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়েছে। এই জন্য এই দ্বিতীয় প্রজন্মের ভাষাকে সাংকেতিক ভাষা বলা হয়। দ্বিতীয় প্রজন্মের ভাষাটা হচ্ছে সাংকেতিক। আচ্ছা, তারপর তৃতীয় প্রজন্মের ভাষা আসলো। দ্বিতীয় প্রজন্মের বিভিন্ন ধরনের সংকেতের মাধ্যমে ভাষা তৈরি করা হলেও আমাদের এই সংকেতগুলো মনে রাখা এবং ব্যবহার করা এটাও অনেক কষ্টসাধ্য। তারপর তৃতীয় প্রজন্মের ভাষা তৈরি হয়। এই তৃতীয় প্রজন্মের ভাষাটা অনেকটাই মানুষের ভাষার মতো, অর্থাৎ যেই ভাষাটা আমরা ব্যবহার করি এরকম ভাষার মতো একটা ভাষা, সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। বর্তমানে যে কোনো ধরনের প্রোগ্রাম, অর্থাৎ যত ধরনের সফটওয়্যার তোমরা দেখতে পাচ্ছ, এই সবগুলাই এই তৃতীয় প্রজন্মের ভাষায় বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা উচ্চ স্তরের ভাষা, এই ভাষায় করা হয়। তার পরবর্তীতে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা তৈরি হয়, যেই ভাষাটাতে মূলত তোমার বিভিন্ন ধরনের ডেটাবেজ, তারপরে হচ্ছে অনেক ডেটা নিয়ে যেখানে কাজ করা হয়, এই ধরনের কাজগুলা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। তারপরে আমাদের একদম সর্বশেষ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম যেটা বা ফিফথ জেনারেশন ভাষা যেটা, এইটা হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা। এই স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা কোথায় ব্যবহার করা হয়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটা আছে আমাদের, এই জায়গায় ব্যবহার করা হয়। তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দেখবা যে একদম মানুষের ভাষার মতোই স্বাভাবিকভাবে আমরা আমার বন্ধু বান্ধব বা কারোর সাথে যখন কথা বলি, যেই ভাষায় কথা বলি এই ভাষাতেই কথা বলা হয় এই পঞ্চম প্রজন্মের ভাষায়। এই পঞ্চম প্রজন্মের ভাষাটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা। তাহলে আমাদের প্রোগ্রামিং ভাষার যে প্রজন্ম সেটা আমরা কয়টা ভাগে দেখলাম? 5টা ভাগে বিভক্ত। প্রথম প্রজন্মের ভাষাটা হচ্ছে কি? মেশিন ভাষা,
দ্বিতীয় প্রজন্মের ভাষা কি? অ্যাসেম্বলি ভাষা, যেটা বিভিন্ন সংকেত দিয়ে তৈরি করা হয়। তৃতীয় প্রজন্মের ভাষা হচ্ছে উচ্চ স্তরের ভাষা, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মানুষের ভাষার মতোই এরকম একটা ভাষা দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অতি উচ্চ স্তরের ভাষা যেটা চতুর্থ প্রজন্মের ভাষা, এই জায়গাতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটাবেস নিয়ন্ত্রণ করতে ব্যবহার করি। আর পঞ্চম প্রজন্মের ভাষা যেটা, এটা হচ্ছে একদম স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। এই ভাষাটা ব্যবহার করা হয় যে কোনো ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। তো আমাদের এই প্রোগ্রামিং ভাষার প্রজন্ম সমূহকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, আর একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা কোনটা? আমাদের মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা, এই দুইটা ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। আর বাকি যে তিনটা প্রজন্মের ভাষা ছিল ওইগুলাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। তিনটা প্রজন্ম কি? তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলা, এইগুলাকে আমার উচ্চ স্তরের ভাষা বলা হয়। তাহলে প্রোগ্রামিং ভাষার যে 5টা প্রজন্ম ছিল আমাদের, এর মধ্যে দুইটা প্রজন্ম, যে প্রথম দুইটা প্রজন্ম, একটা হচ্ছে মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা, এই দুইটাকে বলা হয় নিম্ন স্তরের বা লো লেভেল ভাষা। আর পরবর্তী যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রজন্মের যে ভাষা আছে ওইগুলাকে বলা হয় উচ্চ স্তরের ভাষা। এখন এই নিম্ন স্তরের ভাষা আর উচ্চ স্তরের ভাষার একটু পার্থক্য আমরা জানবো। নিম্ন স্তরের ভাষা যেটা আছে, এটা যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা, এই জন্য কম্পিউটার সরাসরি সেটা বুঝতে পারে। আর উচ্চ স্তরের ভাষা যেটা, এটা যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা না, এইটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। মেশিন ভাষা যেহেতু কম্পিউটার নিজেই বুঝতে পারে, এই জন্য এই প্রোগ্রামটা কম্পিউটার বোঝার জন্য সহজ, কিন্তু আমাদের জন্য বোঝা অনেক কঠিন। আর এই ভাষায় প্রোগ্রাম করতে গেলে অনেক বেশি দক্ষতা প্রয়োজন, যেহেতু কম্পিউটারের সম্পূর্ণ জিনিস জানতে হয়। আর উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম করতে গেলে কম্পিউটারের সব জিনিস আমার জানতে হয় না। উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লেখার সুবিধা হলো প্রোগ্রাম দ্রুত আমরা লিখতে পারি, এবং প্রোগ্রাম রচনার পর কোনো ভুলভ্রান্তি হলে সেটা আমরা সংশোধন করতে পারি। আর নিম্ন স্তরের ভাষার প্রবলেম হচ্ছে, নিম্ন স্তরের ভাষা যেহেতু আমরা বুঝি না, এই জন্য এই ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কষ্টসাধ্য, সময় সাপেক্ষ, ভুলভ্রান্তি হলে এগুলো খুঁজে বের করা অনেক কঠিন। এই জন্য বর্তমানে নিম্ন স্তরের ভাষার ব্যবহার নেই বললেই চলে, উচ্চ স্তরের ভাষাই সব জায়গায় ব্যবহার করা হয়। নিম্ন স্তর আর উচ্চ স্তরের ভাষা দেখলাম, এই জায়গায় আবার দেখছি মধ্যম স্তরের ভাষা চলে আসছে। আচ্ছা, নিম্ন স্তরের ভাষায় আমরা কিছু প্রবলেম দেখছি, যে এই ভাষায় প্রোগ্রাম লেখা যায় না, বা আমরা বুঝি না, অনেক কষ্টসাধ্য লিখতে গেলে। তারপর এই ভাষায় প্রোগ্রাম লেখা হলে সেটা ভুলভ্রান্তি হলে খুঁজে বের করা অনেক কঠিন। তেমনি ভাবে উচ্চ স্তরের ভাষায়ও কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? কম্পিউটার যেহেতু সরাসরি ওই ভাষা বুঝে না, এই জন্য ওই ভাষায় প্রোগ্রাম তৈরি করার পর প্রোগ্রামটা অনুবাদ করার প্রয়োজন পড়ে, এই জন্য প্রোগ্রামটা কিছু স্লো হয়ে যায়। তো এই নিম্ন স্তর উচ্চ স্তরের দুই ভাষারই কিছু প্রবলেম দেখা গেল। এই প্রবলেমগুলা সমাধান করার জন্য আসছে মধ্যম স্তরের ভাষা। তাহলে মধ্যম স্তরের ভাষা কোনটা? যেই ভাষাতে নিম্ন স্তর এবং উচ্চ স্তর উভয় স্তরের সুবিধাগুলাই এই জায়গায় পাওয়া যায়। তো এই মধ্যম স্তরের উল্লেখযোগ্য একটা ভাষা হচ্ছে সি ভাষা, যেটা বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় একটি ভাষা, এবং যত ধরনের প্রোগ্রামার আছে যারা প্রোগ্রামিং শিখে সবাই মূলত এই সি ভাষা দিয়ে শুরু করে। এটা দ্বারা যেহেতু সকল কাজই করা যায়, এই জন্য এই সি ভাষা শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাসেও সি ভাষাটাই আছে, আমরাও এই কোর্স জুড়ে সি ভাষাটাই শিখব। এই ভাষাটা একভাবে শেখা যেমনি সহজ, তেমনি ভাবে কম্পিউটারের জন্য এটা ফ্রেন্ডলি, এবং যে কোনো ধরনের ভুলভ্রান্তি হলে সেটা সমাধান করাও আমাদের জন্য অনেক ইজি। আচ্ছা, এরপর যে আমরা কম্পিউটারের মেমোরি সম্পর্কে জানবো। কম্পিউটারের মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে ভোলাটাইল মেমোরি আর একটা নন ভোলাটাইল মেমোরি। এখন ভোলাটাইল মেমোরি কি? এক কথায় যদি বলি আমি, অস্থায়ী মেমোরি। আর নন ভোলাটাইল মেমোরি কি? যেটা হচ্ছে স্থায়ী মেমোরি। কম্পিউটারে আমাদের দুই ধরনের মেমোরি আছে, একটা অস্থায়ী আর একটা হচ্ছে স্থায়ী। তাহলে ভোলাটাইল মেমোরি কোনটা? যে মেমোরি ডিভাইসে ইলেকট্রিক সাপ্লাই চলে গেলে যেটা মুছে যায় তাকে বলা হয় ভোলাটাইল মেমোরি।
অস্থায়ী মেমোরি। এখানে তাৎক্ষণিক কিছু জিনিস সেভ থাকে, কিন্তু পরবর্তীতে ইলেকট্রিক সাপ্লাই চলে গেলে সেটা আর সেভ থাকে না। উদাহরণ কি হতে পারে? আমাদের র্যাম, ক্যাশ মেমোরি, এটা একটা উত্তম উদাহরণ। আর নন ভোলাটাইল মেমোরি কোনটা? যে মেমোরি ডিভাইসে ইলেকট্রিক সাপ্লাই চলে গেলেও ডেটা মুছে যায় না, এটা স্থায়ী মেমোরি, তাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরির এক্সাম্পল কি হতে পারে? রোম, এসএসডি, হার্ড ডিস্ক, ডিভিডি ড্রাইভ, এইগুলা হচ্ছে আমাদের নন ভোলাটাইল মেমোরি। ওকে, এই পর্যায়ে আমরা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে জানবো। আমরা দেখছি যে উচ্চস্তরের ভাষার প্রোগ্রাম কম্পিউটার বোঝে না, এই জন্য অনুবাদ করার প্রয়োজন পড়ে। তো যে প্রোগ্রাম আমাদের উৎস প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা মেশিনের ভাষায় রূপান্তর করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। তো অনুবাদক প্রোগ্রাম কি করবে? উৎস প্রোগ্রাম মানে হচ্ছে আমাদের ভাষার প্রোগ্রাম, আর মেশিন ভাষার প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। তাহলে যে অনুবাদক প্রোগ্রাম আমাদের ভাষার প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। তো আমাদের এই অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের হতে পারে। দেখো, প্রথমত হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর আছে আমাদের অ্যাসেম্বলার। তো কম্পাইলার অনুবাদক প্রোগ্রাম যেটা আছে, এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষার প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। আর আমাদের হচ্ছে ইন্টারপ্রেটার যে অনুবাদক প্রোগ্রাম আছে, এই অনুবাদক প্রোগ্রামটাও উচ্চস্তরের ভাষা সম্পূর্ণ প্রোগ্রামকে অনুবাদ করে, তবে সে প্রতিটি লাইন বাই লাইন, এক লাইন করে অনুবাদ করে। অর্থাৎ কম্পাইলার যেই কাজটা একসাথে করে, ইন্টারপ্রেটার সেই কাজটাই করে, কিন্তু এক লাইন করে ধাপে ধাপে কাজটা করে। তারপর আছে আমাদের অ্যাসেম্বলারও একটা অনুবাদক প্রোগ্রাম। ওকে, অ্যাসেম্বলারও আমাদের একটা অনুবাদক প্রোগ্রাম, তবে এই অনুবাদক প্রোগ্রামটা অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে। আমরা দেখেছিলাম দ্বিতীয় প্রজন্মের একটি ভাষা আছে যেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। তাহলে অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের দেখলাম আমরা? 3 ধরনের। কম্পাইলার, যে কি করে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। তারপরে আমরা কি দেখলাম? ইন্টারপ্রেটার, যে কি করে একটা প্রোগ্রামকে এক লাইন করে অনুবাদ করে। তারপরে আমরা দেখেছি অ্যাসেম্বলার কি অনুবাদক প্রোগ্রাম? যে হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষার যে প্রোগ্রাম তাকে সে অনুবাদ করে। ওকে, এই পর্যায়ে আমরা হচ্ছে এই 3টা অনুবাদক প্রোগ্রামেরই একটা পার্থক্য দেখতে পাচ্ছি। পার্থক্যটা একটু পড়বা, তাহলে তোমার পরীক্ষায় আসলে লিখতে পারবা। তো অনুবাদক প্রোগ্রামের মধ্যে অ্যাসেম্বলার যেটা আছে অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে, আর কম্পাইলার যে আছে সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। আর এই জায়গায় অ্যাসেম্বলি ভাষাটার অনুবাদক যেটা, সেটা দ্রুতগতি সম্পন্ন, কম্পাইলার ধীরগতি সম্পন্ন, আবার ইন্টারপ্রেটার দ্রুতগতি সম্পন্ন। ইন্টারপ্রেটার ছোট, অপেক্ষাকৃত সহজ, কম মেমোরি প্রয়োজন হয়। আর কম্পাইলার যেটা আছে তুলনামূলক বড়, জটিল, এখানে বেশি মেমোরি প্রয়োজন হয়। আর অ্যাসেম্বলার যেটা আছে আমাদের ছোট এবং এখানে কার্যপদ্ধতিও অনেক কম। এটা তোমরা একবার রিডিং পড়লেই মনে থাকবে। আমরা এটা স্লাইডটা তোমাদের দিয়ে দিব, এটা একবার রিডিং পড়ে নিও। আচ্ছা, এ পর্যায়ে আমরা প্রোগ্রামের গঠন সম্পর্কে জানবো, বা প্রোগ্রামের সংগঠন। প্রোগ্রাম 3টা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে ইনপুট, প্রসেস, আর একটা হচ্ছে আউটপুট। প্রোগ্রাম 3টা অংশ নিয়ে গঠিত, ইনপুট, প্রসেস, আউটপুট। আচ্ছা, শুধুমাত্র প্রোগ্রামই না, মানে যত কিছু আছে, মানে আমাদের আশেপাশে যত প্রবলেম আছে, যা কিছু আছে, সবগুলোকেই এই 3টা প্রক্রিয়ায় ভাগ করা যায়। যেমন মনে করো তোমরা হচ্ছে আমাদের এই ক্লাসে জয়েন করেছো, এই জয়েন করার প্রক্রিয়াটা হচ্ছে ইনপুট। জয়েন করার পর যা কিছু এখন শিখছো এটা হচ্ছে প্রসেস। ফাইনালি ক্লাস শেষে তুমি যখন অনেক কিছু পারবা বা শেখা শেষ তোমার, সেটা হচ্ছে তোমার আউটপুট। ওকে, আরেকটা এক্সাম্পল দেই। সাপোজ তুমি হচ্ছে চা তৈরি করতেছো। চা তৈরি করার জন্য কি করবা? কেতলিতে চা পাতা, পানি, চিনি এইগুলা তুমি দিবা, এটা হচ্ছে ইনপুট। চা রান্না করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে আমাদের প্রসেস। ফাইনালি কাপে যখন তুমি এটা সার্ভ করবা সেটা হচ্ছে তার আউটপুট। ওকে, ছোট্ট গাণিতিক এক্সাম্পল দিয়েও বোঝানো যায়। ক্যালকুলেটরে তুমি মনে করো 2টা সংখ্যা যোগ করতেছো,
যোগ করার জন্য ক্যালকুলেটরে কি দুইটা সংখ্যা চাপতে হবে। এই যে তুমি সংখ্যা দুইটা চাপলা, এটা হচ্ছে ইনপুট, তারপরে ক্যালকুলেট যে ক্যালকুলেশন করলো সেটা হচ্ছে প্রসেস, রেজাল্টটা যখন ডিসপ্লেতে দেখাইছে আমার সেটা হচ্ছে কি আমার আউটপুট। এভাবে সব কাজকেই তিনটা ভাগে ভাগ করা যায়। সেম ভাবে প্রোগ্রামও তিনটা অংশে বিভক্ত থাকবে। আচ্ছা, এরপরে যে আমরা দেখব প্রোগ্রাম তৈরির ধাপ। ওই যে আমরা বলছিলাম প্রোগ্রাম তৈরি করার জন্য আগে কিছু প্রিপারেশন আছে, তারপরেও কিছু কাজ আছে। এই কাজগুলা, এই ধাপগুলা মেনটেন করে করতে হয়। তো প্রথমত আমরা আসি প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ, সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ এই অংশে আসলে আমরা কি করব? এই অংশে কি ধরনের প্রবলেম আসলে আমি সলভ করতে চাচ্ছি? আমি কি কোনো হেলথ ইস্যু সলভ করতে চাচ্ছি? আমি কি কোনো বিনোদনমূলক কাজ সমাধান করতে চাচ্ছি, নাকি অফিসিয়াল কোনো একটা প্রবলেম সমাধান করতে চাচ্ছি? প্রথমে তো এইটা সিদ্ধান্ত নিতে হবে। তারপরে সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ কি? আমি যে প্রোগ্রামটা তৈরি করব, এই প্রোগ্রামে কি কি ফিচার আছে, এই প্রোগ্রামটা কি কি আউটপুট দিবে, কি কি সমস্যা সমাধান করবে, কি কি ইনপুট হবে তার, এই সবগুলা জিনিস প্রথমেই আইডেন্টিফাই করা, এটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। 3 নম্বরে হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের যে ধাপ। এই জায়গাতে অ্যালগরিদম ও ফ্লোচার্ট করতে হয়। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের এই বিল্ডিংটা তৈরি করার আগে ইঞ্জিনিয়ার সাহেব কি করেছেন? দুইটা প্ল্যান দিয়েছেন, একটা লিখিত প্ল্যান, আবার চিত্র এঁকে এঁকে একটা ড্রয়িং করে একটা প্ল্যান দিয়েছেন। তো প্রোগ্রাম তৈরি করার আগে আমাদের দুই ধরনের প্ল্যান লাগে, একটা লাগে অ্যালগরিদম যেটা লিখিত প্ল্যান, আবার চিত্রভিত্তিক কিছু প্ল্যান আছে, ওই প্ল্যানগুলোকে বলা হয় ফ্লোচার্ট। তো আমাদের তৃতীয় ধাপে আমরা কি করব? প্রোগ্রাম ডিজাইন, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের প্ল্যান বা পরিকল্পনা হাতে নেব। আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে সামনে জানবো আরো। তারপর চতুর্থ ধাপ হচ্ছে প্রোগ্রাম কোডিং, অর্থাৎ অ্যালগরিদম ফ্লোচার্ট করার পর, প্ল্যান করার পর অ্যাকচুয়াল প্রোগ্রাম যেটা আছে সেটা লিখতে হবে। প্রোগ্রাম লেখা শেষ, 5 নাম্বার ধাপে হচ্ছে টেস্টিং ডিবাগিং। টেস্ট মানে কি? প্রোগ্রামটা সঠিকভাবে চলছে কিনা, এখানে কোনো জিনিস মিসিং আছে কিনা, সেই জিনিসটা আমার টেস্ট করতে হবে। আর ডিবাগ, প্রোগ্রামের বাগকে বলা হয় ভুল। আচ্ছা, উল্টা বলে ফেললাম, ভুলকে বাগ বলে, ঠিক আছে? প্রোগ্রামের ভুল মানে হচ্ছে কি? বাগ। আর ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগ। ভুল সংশোধন, এটা হচ্ছে ডিবাগ। তাহলে আমার প্রোগ্রামটা টেস্ট করতে হবে, কোনো ভুল আছে কিনা সেটা আমি ফাইন্ড আউট করবো প্রথম, তারপর সেটাকে আমি কি করব? ডিবাগ করব। ডিবাগ মানে ভুলগুলাকে সংশোধন করব। প্রোগ্রামের ভুলকে কি বলে? বাগ। আর ভুল সংশোধন করাকে কি বলে? ডিবাগ। আচ্ছা, এরপর যে ডকুমেন্টেশন আর রক্ষণাবেক্ষণ আছে। প্রোগ্রাম তৈরি করার পর যখন আমি দেখলাম সবকিছু ঠিক আছে, এই প্রোগ্রামটাকে ব্যবহারের জন্য একদম রেডি করতে হবে, অর্থাৎ ইনস্টলেশন করার জন্য যাবতীয় কাজ এই জায়গায় সেট আপ করতে হবে। তারপর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণ হচ্ছে আমার এই প্রোগ্রামটা পরবর্তীতে আপডেট করার প্রয়োজন পড়তে পারে, যে কোনো জিনিস চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে। তো পরবর্তীতে আমি যদি প্রোগ্রামটা খুঁজে না পাই তাহলে তো হবে না। এই জন্য এই প্রোগ্রামটা বিভিন্ন ক্লাউডে বা বিভিন্ন ডেটা স্টোরে এটা সেভ করে রাখতে হবে। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম তৈরির ধাপ। প্রথমত আমরা কি করব? কি প্রোগ্রাম তৈরি করব সেটা বের করতে হবে। সমস্যা বিশ্লেষণে আমরা কি করব? প্রোগ্রামের কি কি ফিচার থাকবে, কি কি ইনপুট, কি কি আউটপুট থাকবে, সেই জিনিসটা আমরা দেখব। প্রোগ্রাম ডিজাইনে আমরা কি করব? লিখিত এবং চিত্রভিত্তিক কিছু প্ল্যান নিব। প্রোগ্রাম কোডিং এ আমরা কি করব? অ্যাকচুয়াল HTML কোড লিখব, সি প্রোগ্রাম কোড লিখব। তারপর প্রোগ্রাম টেস্টিং ও ডিবাগিং এ আমরা কি করব? প্রোগ্রামটা টেস্ট করব, কোনো ভুল থাকলে ভুলগুলো সংশোধন করব। ফাইনালি প্রোগ্রাম ব্যবহারের জন্য রেডি করব এবং এটা সেভ করে রাখবো, পরবর্তীতে কোনো আপডেট বা চেঞ্জ যাতে করা যায়। এই হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ। আচ্ছা, তো আমরা তৃতীয় ধাপ যেটা দেখছিলাম, প্রোগ্রাম তৈরির ধাপ, যেখানে আমরা লিখিত এবং চিত্রভিত্তিক প্ল্যান, এগুলো হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্ট। এই পর্যায়ে আমরা অ্যালগরিদম কি আর ফ্লোচার্ট কি এটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, তো অ্যালগরিদম কোন সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে নির্দেশনা দেওয়াকে, ধাপে ধাপে কি দেওয়াকে? নির্দেশনা দেওয়াকে অ্যালগরিদম বলে। আর চিত্রের মাধ্যমে কোনো একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে তা নির্দেশ করাকে ফ্লোচার্ট বলে। ওই তো আমরা একটা প্রোগ্রাম বা একটা কাজ করার আগে লিখিতভাবে কিছু যে পরিকল্পনা, সেটা হচ্ছে অ্যালগরিদম। চিত্রের মাধ্যমে যে পরিকল্পনা তাকে বলা হয় কি? ফ্লোচার্ট। আমরা একটা ডেমো চিত্র এখানে তোমাদের দেওয়া আছে, যেখানে দেখো লিখিত কিছু প্ল্যান আছে, চিত্রের মাধ্যমে কিছু প্ল্যান আছে। ওকে, অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে কাজ করে আমরা এবার দেখব। একটা রিয়েল প্রবলেম আমরা নিয়ে আসছি, দুটি সংখ্যার যোগফল নির্ণয়।
আচ্ছা, সংখ্যা কয়টা আমার? দুইটা। তোমার কাছে একটা ক্যালকুলেটর আছে, তুমি দুইটা সংখ্যা কি করবা? যোগ করবা। তাহলে কি করবা প্রথম বলো তো? প্রথমে এই জায়গায় চাপবা সংখ্যা, ঠিক আছে না? চাপার পর আচ্ছা, তোমার কাছে একটা ক্যালকুলেটর আছে, তুমি হচ্ছে কি করবা? দুইটা সংখ্যা যোগ করবা। তো প্রথমত কি করবা? ক্যালকুলেটরটাকে স্টার্ট করবা, অর্থাৎ অন করবা। অন করার পর কি করবা? এখানে কোনো জিনিস, যেই জিনিসটা আমি যোগ করতে চাচ্ছি সেটা আমি এখানে ইনপুট করবা। তারপর ফাইনালি ক্যালকুলেশন হবে, তারপরে রেজাল্ট প্রিন্ট করব। কাজ যখন শেষ হয়ে যায়, ক্যালকুলেটর আমি কি করব? অফ করব। এই যে আমার কাজের ধাপগুলো আমি বললাম, এটাই হচ্ছে অ্যালগরিদম। চলো আমরা দেখি কিভাবে করব এটা আমরা। তো অ্যালগরিদম গুলা স্টেপ বাই স্টেপ লেখা হয়। তো আমাদের স্টেপ 1 হবে স্টার্ট, যেটা আমি ক্যালকুলেটর স্টার্ট করব। স্টেপ 2 হবে আমার ইন। দুইটা সংখ্যা কি হবে আমি তো জানি না, তো আমি এই জায়গায় ধরে নিব একটা সংখ্যা ধরলাম এ আর একটা সংখ্যা ধরলাম বি। স্টেপ 3 তে আমি ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? এই যে দুইটা সংখ্যা নিলাম, এদের যোগফল ধরে নিলাম, যোগফলটা হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান কত হবে? এ প্লাস বি। এই পর্যায়ে আমার যোগফল নির্ণয় করা শেষ, রেজাল্টটা আমি আউটপুটে দেখাবো। আউটপুটে কিভাবে দেখাবো? প্রিন্ট। কি প্রিন্ট করব? রেজাল্ট এক্স। এবং ফাইনালি যখন আমার কাজ করা শেষ, আমি প্রোগ্রামটাকে শেষ করব, অর্থাৎ স্টপ বা এন্ড করব। ওকে, তোমরা সবসময় এই কাজগুলোই করে থাকো। আমি জাস্ট লিখিতভাবে লিখলাম প্ল্যানটা। আমি ক্যালকুলেটর যদি হাতে পাই কি করব? শুরু করব, দুইটা সংখ্যা ইনপুট করব। ইনপুট করার পরে যোগফলটা আমি নির্ণয় করব। যোগফল নির্ণয় করা শেষ, প্রিন্ট করব, কাজ শেষ করব। ওকে, এখন এই প্ল্যানটাই চিত্রের মাধ্যমেও প্রকাশ করা যায়। তাহলে চিত্রের মাধ্যমে যখন আমি এই প্ল্যানটা প্রকাশ করব, তখনই সেটাকে বলবে ফ্লো চার্ট। কি বলবে? ফ্লো চার্ট। চলো কিভাবে করব? তো আমাদের একটু রুলস আছে কয়েকটা, যে স্টার্ট আর স্টপের ক্ষেত্রে চিত্র হবে এরকম ডিম্বাকার। ইনপুট আর প্রিন্টের ক্ষেত্রে চিত্র হবে সামান্তরিক। প্রক্রিয়া বা প্রসেসের সময় চিত্র হবে হচ্ছে আমার আয়তক্ষেত্র। তাহলে এই জায়গায় আমার প্রথম স্টেপ কি আছে? স্টার্ট। এটার জন্য চিত্র কি হবে? তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের ইনপুট। ইনপুটের চিত্র কেমন হয়? সামান্তরিক। তাহলে আমাদের ইনপুট। স্টেপ 3 তে আমার হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া। তাহলে প্রসেস প্রক্রিয়ার চিত্র কেমন হবে? আয়তক্ষেত্র। স্টেপ 3 তে আমার আছে সংখ্যা দুইটার যোগফল। তারপরে হচ্ছে স্টেপ 4 এ সংখ্যাগুলোর মান যে প্রিন্টের ক্ষেত্রে চিত্র কি হয়? সামান্তরিক। ফাইনালি পঞ্চম স্টেপ যেটা স্টপ করার চিত্র কেমন হবে? আমার ডিম্বাকার। এই যে আমাদের ফ্লোচার্টের কাজ শেষ। ওকে, তাহলে আমি কি করলাম? সংখ্যা দুইটা ইনপুট নিলাম, যোগ করলাম। এই কাজগুলাই লিখিত উপায়ে যখন লিখছি, এটাকে আমরা অ্যালগরিদম বলছি। এটাকে যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করছি, সেটাকে বলছি আমরা ফ্লোচার্ট। ওকে, তো চিত্রের মাধ্যমে প্রকাশ করার সময় দুইটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, তিনটা জিনিস আসলে। স্টার্ট স্টপের ক্ষেত্রে চিত্র হবে ডিম্বাকার, ইনপুট আর প্রিন্টের ক্ষেত্রে চিত্র হবে সামান্তরিক, আর আয়তক্ষেত্রে হবে যখন কোনো প্রক্রিয়া বা প্রসেস হয়। আচ্ছা, যতটুকু আমরা দেখলাম এইগুলোর উপরে আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখি, চলো। ওকে, প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে? একদম শুরুতে আমরা পড়ছি, বলো তো কোনটা? মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। ঠিক আছে, প্রথম প্রজন্মের ভাষা কোনটা? বাইনারি ভাষা, মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। কোন ভাষা ধরনের রূপান্তর ছাড়াই কম্পিউটার সরাসরি নির্বাহ করতে পারে? কোন ভাষাটা কম্পিউটার কি করতে পারে? সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষা। কারণ কেননা মেশিন ভাষাটাই কম্পিউটারের নিজস্ব ভাষা। বাইনারি বা নিজস্ব ভাষা হচ্ছে কি? মেশিন ভাষা। এই জন্য কম্পিউটার কোনো ধরনের রূপান্তর ছাড়া, কোন ধরনের অনুবাদক ছাড়া নিজে নিজেই বুঝতে পারে।
ওকে, দেখো এখানে সামান্তরিক একটা চিত্র আছে, এই চিত্রের অর্থ কি? আচ্ছা, আমরা একটু আগেই করে আসছি অ্যালগরিদম ফ্লোচার্ট, ঠিক আছে না? এখানে দেখো ইনপুট আর প্রিন্টের জন্য কি হয়, এই সামান্তরিক চিত্রটা হয়। ওকে, তাহলে এই জায়গায় দেখো অপশনে আছে ইনপুট, আউটপুট, প্রক্রিয়াকরণ, ঠিক আছে কিনা? তাহলে কি কি হবে এখানে বলো তো? ইনপুট আর আউটপুট, অর্থাৎ 1 ও 2, ক নাম্বার আনসার হবে। ওকে, প্রক্রিয়াকরণের চিত্র হয় আয়তক্ষেত্র, এটা হবে না। আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা সংশোধনের পদ্ধতিকে কি বলে? আমরা প্রোগ্রাম তৈরির ধাপে দেখছিলাম প্রোগ্রামের ভুলকে বলা হয় কি? বাগ। ভুল সংশোধন করাকে কি বলা হয়? ডিবাগ। তাহলে ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়? ডিবাগ। মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ হয় কোথায়? একদম নিম্ন স্তরের ভাষা যেটা আছে আমাদের, মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা, এই জায়গায় মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা হয়। তাহলে আনসার হবে কোনটা? ক আনসার হবে। ওকে, খুব ইজি। ওকে, আমরা মেমোরি সম্পর্কে জানছি, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি, নন ভোলাটাইল মেমোরি হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি, ঠিক আছে? এইটা নিয়ে আমরা একটা কোশ্চেন দেখি, চলো। স্থায়ী মেমোরি কোনটি? স্থায়ী মেমোরি হচ্ছে সেটা যেটা কখনো কি হয় না, ডেটা মুছে যায় না। সেটা কোন জায়গায়? আমার হার্ড ডিস্ক, তারপরে কি আছে ডিভিডি, এগুলোতে তথ্য আমরা যাই সেভ করি সবসময় থাকবে। তাহলে আনসার কোনটা হবে? 2 ও 3। 2 ও 3 কোন জায়গায় আছে? এই যে গ, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি, নিচের কোনটি ভোলাটাইল মেমোরি? ভোলাটাইল মেমোরি কোনটা? যেটা ভুলে যায়, অর্থাৎ অস্থায়ী মেমোরি। আমাদের হচ্ছে হার্ড ডিস্ক, রোম, ডিভিডি, এগুলা স্থায়ী মেমোরি। তাহলে অস্থায়ী মেমোরি কোনটা হয়? এই যে র্যাম, যেটা ডেটা কি হয় আমার নির্দিষ্ট সময় পর মুছে যায়, অর্থাৎ ডিভাইস বন্ধ করলে ডেটা যেখানে মুছে যায় সেটাকে বলা হয় কি? অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি কোনটা? র্যাম। দেখো এই জায়গায় আমরা ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি গুলা লিস্ট আকারেও দিয়ে রাখছি, তোমরা এই কয়টা একটু মনে রাখবা যে ভোলাটাইল মেমোরি কোনটা? র্যাম, ক্যাশ মেমোরি। আর নন ভোলাটাইল মেমোরি কোনটা? রোম, হার্ড ডিস্ক, ডিভিডি, ইউএসবি ড্রাইভ, এগুলা। ওকে, তাহলে ভোলাটাইল আসলে আমরা কি বলবো? র্যাম বা ক্যাশ মেমোরি। তাহলে এখানে বলছে নিচের কোনটি ভোলাটাইল মেমোরি, তাহলে কোনটা হবে? র্যাম। আচ্ছা, মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মানুষের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় কি? সোর্স প্রোগ্রাম। আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। মানুষের পড়ার যোগ্য প্রোগ্রামকে কি বলা হয়? সোর্স প্রোগ্রাম। আর কম্পিউটারের ভাষায় রূপান্তর করার পর যে প্রোগ্রাম পাওয়া যায় তাকে বলা হয় কি? অবজেক্ট প্রোগ্রাম। তাহলে মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রাম কোনটা হবে? অবজেক্ট প্রোগ্রাম। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখতেছি প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন স্তর কোনটি? একদম প্রথম প্রজন্ম যেটা, সেটা হচ্ছে কি? সর্বনিম্ন স্তর। প্রথম প্রজন্ম কোনটা ছিল আমাদের? মেশিন ভাষা। সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ করে কোন ভাষা? মেশিন ভাষা। কারণ মেশিন ভাষাই কম্পিউটারের কি? নিজস্ব ভাষা। মেশিন ল্যাঙ্গুয়েজের পর কোন ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়? আমরা জানি প্রথম প্রজন্ম কি ছিল? মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্ম কোনটা? অ্যাসেম্বলি ভাষা। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের পর কোন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়? কোনটা হবে? অ্যাসেম্বলি ভাষা। আচ্ছা, আমাদের অ্যাসেম্বলি ভাষা আমরা দেখলাম যে অ্যাসেম্বলি ভাষায় সাংকেতিক ভাষা বলা হয়। এই জায়গায় অনেক সংকেত টংকেত ব্যবহার করা হয়েছে। ওকে, কি কি সংকেত ব্যবহার করা হয়? এই জায়গায় কোনো জিনিস যোগ করতে চাইলে অ্যাড, বিয়োগ করতে চাইলে সাব, গুণ করতে চাইলে মাল্টিপ্লিকেশনের মাল, ভাগ করতে চাইলে ডিভিশনের ডিভ, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি ভাষার সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতগুলো একটু আমরা কয়েকবার পড়বো, তাহলে পরীক্ষা আসলে পারা যাবে। ক্লিয়ার করার জন্য ক্লিয়ার, জাম্প করার জন্য জাম্প, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, বাড়ানোর জন্য কমানোর জন্য, প্রোগ্রাম বন্ধ করার জন্য এসটিপি, এই ধরনের কয়েকটা সংকেত ব্যবহার করা হয়। ওকে, চলো দেখি অ্যাসেম্বলি ভাষার কি প্রশ্ন আসে। অ্যাসেম্বলি ভাষায় নুমেরিক কোড কোনটি? ভাগ করার জন্য ডিভ বা ডিভিশন ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষার অপারেশন কোড গুলা কোনগুলা? ঠিক আছে কিনা?
আমরা একটু আগে দেখেছি মাল্টিপ্লিকেশনের জন্য মাল, যোগ করার জন্য এড, এইগুলা। তাহলে এখানে কি আছে? 1 ও 3। 1 ও 3 আনসার কোন জায়গায়? এই যে খ নাম্বার। উচ্চ স্তরের ভাষায় লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় অনুবাদক প্রোগ্রাম কোনটা? আমরা অনুবাদক প্রোগ্রাম দেখছিলাম 3 ধরনের। এর মধ্যে কম্পাইলার আর ইন্টারপ্রেটার, তারা কি করে? উচ্চ স্তরের ভাষাকে রূপান্তর করে। আর অ্যাসেম্বলি ভাষা যেটা কি করে? নিম্ন স্তরের ভাষাকে রূপান্তর করে। তাহলে আনসার কি হবে আমাদের? যেহেতু উচ্চ স্তরের ভাষা বলছে, তাহলে আনসার কি হবে? 2 ও 3। 2 ও 3 কোথায় আছে আমাদের? এই যে গ নম্বর। ওকে, উচ্চ স্তরের ভাষা সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে কে? একসাথে অনুবাদ করে কে? কম্পাইলার। আর এক লাইন করে অনুবাদ করে কে? ইন্টারপ্রেটার। কোনটি সর্বজনীন ভাষা? মধ্যম স্তরের সি ভাষা। এটা হচ্ছে কি আমাদের সর্বজনীন ভাষা, যেই ভাষার মাধ্যমে সকল কাজ করা যায়। মধ্যম স্তরের ভাষা কোনটা? এইটাও সি ভাষা। অ্যালগরিদম ও ফ্লো চার্ট তৈরি করার পরবর্তী ধাপ কোনটা? এই যে আসছে কোশ্চেন। প্রোগ্রাম তৈরির ধাপ 7টা আমরা দেখছিলাম না? তাহলে অ্যালগরিদম ফ্লো চার্ট তৈরি করা হয়েছে কোন ধাপে? তৃতীয় ধাপে। তার পরবর্তী ধাপ কোনটা? প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। তাহলে এই জায়গায় কি হবে? কোড লেখা। ভালো করে খেয়াল করো, কি বলছে? অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করার পরবর্তী ধাপ কোনটা? তাহলে আমরা এটা কোথায় থেকে পাবো? প্রোগ্রাম তৈরির যে 7টা ধাপ আছে, তৃতীয় ধাপে কি ছিল? অ্যালগরিদম ফ্লোচার্ট। চতুর্থ ধাপে প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং। তাহলে পরবর্তী ধাপ কি হবে? কোড লেখা। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা? তার মানে আগের ধাপ চাইছে জায়গায়, ঠিক আছে কিনা? প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা? ঠিক আছে কিনা? প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটা? প্রোগ্রাম ডিজাইন, যেখানে অ্যালগরিদম ফ্লোচার্ট করা হয়। ওকে, তাহলে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ প্রোগ্রাম ডিজাইন। এই যে অপশনটা উল্টাপাল্টা আসছে, তবে প্রোগ্রাম ডিজাইন আনসার হবে। প্রোগ্রাম রচনার জন্য কি প্রয়োজন? সমস্যা শনাক্ত করা প্রয়োজন, যেটা আমাদের প্রথম ধাপ ছিল। তারপরে প্রোগ্রামের ভুল ভ্রান্তি থাকলে বের করা প্রয়োজন, সমাধান করা প্রয়োজন। আর প্রোগ্রামের বাগ করা প্রয়োজন না, এটা ভুল। বাগ মানে হচ্ছে ভুল, ভুল করার তো প্রয়োজন নাই, ডিবাগ করা প্রয়োজন আছে, যেটা করবে কি আমাদের ভুলগুলা সংশোধন করবে। তাহলে আনসার কি হবে? 1 ও 3। প্রোগ্রামে অ্যালগরিদমের পরবর্তী ধাপ কোনটা? ফ্লো চার্ট। অ্যালগরিদম লেখার পরেই ফ্লো চার্ট লেখা হয়। প্রোগ্রাম থামানোর জন্য স্টপ, এটা হবে। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি করতে কোন প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়? পাইথন। উচ্চ স্তরের শক্তিশালী একটি ভাষা হচ্ছে পাইথন, যেটা দ্বারা প্রোগ্রামের উচ্চ স্তরের ভাষা করা হয়, যেটা মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি। IEEE কর্তৃক কোন প্রোগ্রামিং ভাষা সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃত? পাইথন। ওকে, আমরা জানি 2018 সালে IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পায় এই পাইথন।